এবং এই মুহূর্তে ভোটের খবর তো দেখাবোই, কিন্তু তার আগে এই মুহূর্তে সব থেকে হট টপিক কি? আমাদের আবহাওয়া অবশ্যই, কেননা দক্ষিণবঙ্গে যে দাবদাহ চলছে, যেরকম আবহাওয়া রয়েছে শেষ কয়েকদিন ধরে, সেই দাবদাহ কিন্তু এখন অব্যাহত থাকবে। পুরুলিয়া বাঁকুড়ায় তাপপ্রবাহের সতর্কতা, বর্ধমান ও মেদিনীপুরেও হিট ওয়েভের সতর্কতা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে এই হিটওয়েভের সতর্কতা ছিল, কোন কোন জেলায় এই হিটওয়েভের সতর্কতা থাকছে এটা আরো একবার তোমার থেকে জানতে চাইবো। এবং কলকাতা, অবশ্যই শহর কলকাতার তাপমাত্রা ঠিক কিরকম থাকবে, কত ডিগ্রি সেলসিয়াস হবে, কতটা অস্বস্তি থাকবে, বিস্তারিত জানবো। দেখো, কলকাতায় প্রথমে আসি। কলকাতায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া এটা ক্রমশ বাড়বে। শনিবার পর্যন্ত এই যে আবহাওয়া, সেই আবহাওয়া থাকবে এবং রবিবারে হয়তো ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। ঝড় বৃষ্টি হতে পারে রবিবার রাজ্য জুড়েই, এবং সেক্ষেত্রে কলকাতাতেও রবি বা সোমবার এই ঝড় বৃষ্টি হলে কিছুটা তাপমাত্রা কমতে পারে, কিন্তু তার আগে পর্যন্ত অস্বস্তি আরও ক্রমশ বাড়বে। গতকাল আমরা দেখেছি যে দিনের যে তাপমাত্রা সেটা সামান্য কমলেও আগামী দুদিনে এই দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা রীতিমতো স্বাভাবিকের ওপরে থাকবে। এবং সবথেকে জরুরি যেটা, গরমের সঙ্গে যেমন পশ্চিমের শুষ্ক আবহাওয়া আসছে, শুষ্ক হাওয়া আসছে, তার সঙ্গে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিটা চরমে উঠবে। এ তো গেল কলকাতার কথা, কিন্তু যেখানে 42 সিটের লড়াই হচ্ছে রাজ্য জুড়ে, সেখানে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁতে পারে বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম ও পশ্চিম বর্ধমানের মতো জেলাতে। পশ্চিমের জেলাগুলিতে মূলত 40 ডিগ্রি ছুঁয়েছে তাপমাত্রা, এবং আগামী দুদিনে, আগামী 48 ঘন্টায় এই তাপমাত্রা 42 ডিগ্রির ঘরে যাবে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। শুধুমাত্র পশ্চিমের জেলাগুলো নয়, দক্ষিণ 24 পরগনাতেও তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে শনিবার। অর্থাৎ আরেকটা বিষয় একটু জানতে চাইবো, কেননা এই মুহূর্তে এত গরমের খবরের মধ্যে সবাই যেটা জিজ্ঞেস করেন, গরম তো থাকবে, সন্ধ্যের পর একটু কালবৈশাখীর পূর্বাভাস কি কিছু দেয়া হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে? দেখো, এই মুহূর্তে যে উত্তরবঙ্গের ক্ষেত্রে একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 2-3 দিন, তবে দক্ষিণবঙ্গে শনিবারের আগে সাধারণত সেইভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে গতকালও আমরা দেখেছিলাম বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে পশ্চিমের 2-1 জেলায় সামান্য ঝড় বৃষ্টি হয়েছে। সেই রকমভাবে স্থানীয়ভাবে কিছু হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে শনিবার শুরু হবে পশ্চিম এবং ওড়িশা সংলগ্ন উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, হালকা ঝোড়ো হাওয়া বইবে, এবং এই ঝড় বৃষ্টির পরিমাণ রবি এবং সোমবার বাড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রবি এবং সোমবার, আর তখনই তাপমাত্রা কিছুটা হলেও কমবে। আগামী দুদিন যেমন তাপমাত্রা বাড়বে, তেমনি পরবর্তী দুদিনে এই বৃষ্টি এবং ঝড়ের ফলে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। অর্থাৎ এই দাবদাহ থেকে কিছুটা স্বস্তি হলেও মিলতে পারে রবি বা সোমবার। সানিক, ধন্যবাদ। আজ এবং কাল পশ্চিমের জেলায় তাপপ্রবাহ, পুরুলিয়া বাঁকুড়ায় লু পরিস্থিতির সতর্কতা, 48 ঘন্টায় গরম আরও বাড়বে, এমনটাই সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। পশ্চিমের জেলার মধ্যে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরেও দাবদাহের ছবি। বাঁকুড়া, পুরুলিয়া সব থেকে বেশি তাপমাত্রা গরমকালে যে জায়গায় মানুষ ভোগ করেন, সেই জায়গায় 2 জায়গার ছবি দেখতে পাচ্ছেন আপনারা। বাঁকুড়া এবং পুরুলিয়ায় 40 ডিগ্রির কোটা ইতিমধ্যেই ছুঁয়ে ফেলেছে তাপমাত্রা। 2 জেলা থেকে 2 প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। পুরুলিয়া থেকে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ, এবং বাঁকুড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত। আমি প্রথমেই পুরুলিয়াতে যাব। পুরুলিয়াতে আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছেন। ইন্দ্রজিৎ, শেষ কয়েকদিন ধরে তাপমাত্রা বাড়ছিল, কিন্তু এই মুহূর্তে যেরকম তাপপ্রবাহের সতর্কতা দেয়া হলো, লু বইবে বলা হচ্ছে, যারা সাধারণ মানুষ সেখানে রয়েছেন কতটা সমস্যার মধ্যে পড়ছেন? দিনের বেলা তো কাজে বেরোতে হচ্ছে প্রত্যেককেই। দেখো সান্নিক, একেবারেই যেভাবে গরম পড়েছে তাতে সাধারণ মানুষ একেবারেই সমস্যায় পড়েছে। তীব্র গরম এবং এই দাবদাহে নাজেহাল সাধারণ মানুষ। সকাল সকাল কাজকর্ম সেরে নিচ্ছে এবং বিকেলের দিকে বেরোচ্ছে, ফলে স্বাভাবিকভাবে 11টা থেকে 3টে অবধি বাড়ির মধ্যে থাকার চেষ্টা করছে। একেবারেই 40 ডিগ্রি তাপমাত্রা পুরুলিয়ার, এবং এই গরমে বেরোলে অসুস্থ হয়ে পড়ছে সাধারণ মানুষ। বিশেষ করে বাচ্চারা, শিশুরা যারা সকালবেলায় স্কুল যাচ্ছে, তাদের সমস্যা হচ্ছে। বেলা বাড়লে বাড়ি ফিরতে
হচ্ছে সেই গরমের মধ্যে, এবং এই চড়া রোদ একেবারেই থাকছে 11টা থেকে 3টে 4টে অবধি, এবং এই সময় রাস্তাঘাট কার্যত ফাঁকা হয়ে আসছে। যেমন তোমাকে কয়েকদিন ধরে আমরা দেখছি যেভাবে তাপমাত্রা দিনে দিনে 38 থেকে 39, একেবারেই পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রিতে পৌঁছেছে, এবং এই তাপমাত্রা আরও বাড়বে বলে মনে হচ্ছে। স্বাভাবিকভাবে এই তীব্র গরমে একেবারে যে সমস্যা হচ্ছে জেলার মানুষের, তারা একেবারে বাড়ি থেকে বেরোতে চাইছে না এই গরমের কারণে অসুস্থ হয়ে পড়বে বলে, এবং যারা বেরোচ্ছে তারা ছাতা মাথায় সাদা কাপড় জড়িয়ে বেরোচ্ছে। যেভাবে গরম পড়ছে তাতে এই গরম আরো পড়বে, আরো সমস্যা পড়বে, বাড়বে। এরকম সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফেও বলা হচ্ছে। আমি একটু প্রিয়ব্রতর কাছে যাব। প্রিয়ব্রত, বাঁকুড়াতেও তো তাপমাত্রা মোটামুটি কাছাকাছি, কিন্তু একটা বিষয় বাঁকুড়া পুরুলিয়ার দিকে তাপমাত্রায় যেটা দেখা যায় যে রাত হলে একটু তাপমাত্রাটা কিছুটা হলেও স্বস্তিদায়ক থাকে। এখন এই যখন তাপপ্রবাহের সতর্কতা জানানো হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে, তখন কি রাতের দিকটা কিরকম থাকছে সেখানে? একেবারে তুমি যেমনটা বলছো, রাত হলে কিন্তু স্বস্তিদায়ক আবহাওয়া হয়, কিন্তু সারা দিনের যে গরম সেই ধকল কিন্তু কিছুটা হলেও রাতে পুষিয়ে দেয় আবহাওয়া। কিন্তু গত কয়েকদিন যেটা দেখা যাচ্ছে যে দিনের বেলায় সকাল থেকেই চড়া রোদ, 40-এর উপরে তাপমাত্রা উঠে যাচ্ছে, এবং দুপুরবেলা হলে অঘোষিত একটা বন্ধের চেহারা নিচে জেলার শহরে, যেখানে মানুষজন সকাল থেকেই আনাগোনা শুরু হয়, এবং মানুষজনের বিভিন্ন কলেজ থেকে, স্কুল থেকে, বিভিন্ন অফিস আদালত রয়েছে, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে বেলা যখনই বাড়ছে তখনই কিন্তু সুমসান হয়ে যাচ্ছে রাস্তাঘাট, এবং বিকেলের দিকে কিছুটা ঠান্ডা আবহাওয়া বয়ে বাঁকুড়া, পুরুলিয়া এইসব জেলাগুলোতে, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে একটা গলদঘর্ম অবস্থা। অনেক বেশি আর্দ্রতার পরিমাণ থাকায় বাতাসের কারণে সেখানে কিন্তু একটা ঘাম ঝরছে, এবং এই ঘর্মাক্ত পরিবেশ, তার সঙ্গে চড়া রোদ সারাদিন, এর পাশাপাশি তাপমাত্রা। আবার একটা আবহাওয়া দপ্তর যেটা সতর্কতা বার্তা দিয়েছে যে লু বওয়ার সম্ভাবনা, সেক্ষেত্রে দুপুরবেলায় কিন্তু রাস্তাঘাট একেবারে ফাঁকা হয়ে যাচ্ছে। গরম যে হাওয়া, সেই হাওয়া কিন্তু অলরেডি বইতে শুরু করে দিয়েছে। বাঁকুড়া জেলার ক্ষেত্রে মানুষজন যেটা হাপিত্তেস করছে, বলা যায় যে বসন্তকাল, যেটা একদম একটা নাতিশীতোষ্ণ ওয়েদার থাকে, সেই বসন্তকালে চৈত্রের মাঝামাঝিতে এই ধরনের যদি তাপমাত্রা 40 পার হয়ে যায়, যদি ক্যালেন্ডারের দিকে তাকানো যায়, এখনো পর্যন্ত কিন্তু বাংলা হিসেবে এখনো পর্যন্ত বৈশাখ মাস আসেনি। তার আগেই, মানে যেটা গ্রীষ্মকাল বলা হয়, তার আগে থেকেই এই রকম আবহাওয়া। গরমকালে যে কি হবে সেটা প্রত্যেকেই হয়তো এখন থেকেই আন্দাজ করতে পারছেন। অনেক ধন্যবাদ তোমাদেরকে। বাঁকুড়া এবং পুরুলিয়ার ছবি আপনারা দেখলেন। বাঁকুড়াতেও যেরকম তাপপ্রবাহের ছবি, পাশাপাশি পুরুলিয়াতে সেখানেও 40-এর ইতিমধ্যেই গণ্ডি ছুঁয়ে ফেলেছে পারদ। সিংহাসনের মহাসংগ্রাম, কোচবিহারে কুরুক্ষেত্র, একই দিনে দুই হেভিওয়েটের সভা। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর নরেন্দ্র মোদী। তৃণমূলের গর্জন আর বিজেপির বিসর্জন। একবার আবার বিজেপি পার্টি ইলেকশন কোড মানে না, এজেন্সি দিয়ে ইলেকশন করাচ্ছে, আর বাড়ি বাড়ি গিয়ে বলছে বিজেপিকে ভোট দাও এবং एजेंसी থেকে মুক্তি পাও। ये मोदी है, भ्रष्टाचारियों को सजा दे करके रहेगा। आने वाले 5 वर्षों में भ्रष्टाचारियों पर और कड़ी कार्रवाई होगी। বৃহস্পতিবার সবার নজর ছিল কোচবিহারে। প্রথমে মাথা ভাঙায় মমতার সভা। এর কয়েক ঘন্টার মধ্যেই কোচবিহার শহরে মোদির সভা। দেখবেন কত কাঁদবে, কত কুমিরের অশ্রু ঝরবে। লিখে নিয়ে এসে টেলিপ্রম্পটারে পড়ে বাংলা লিখে নিয়ে আসে, ওইটা বলে, এসেই বলবে কুচবিহার রাজার জয়, পঞ্চানন বর্মার জয়, দণ্ডবতে, কত কথা বলবে। আসলে সবটাই দেখে বলে, কিন্তু বলতে পারে না। নমস্কার সকল কুচবিহারবাসী, দের আমার সাদর প্রণাম। दंडोवत सगाई के ये समय ठाकुर पंचानन वर्मा जैसे महान सपूतों के सपनों को पूरा करने का समय है। 10 বছরে যা হলো ওটা ট্রেলার ছিল। আমি বলি ভ্রষ্টাচার সরাও, তারা বলে ভ্রষ্টাচারী বাঁচাও।
सुबह सुबह ही मतदान कर दें। ये टीएमसी के गुंडे आपको वोट देने से रोकते हैं। पूरी हिम्मत के साथ खड़े हो जाइए। इस बार इलेक्शन कमीशन बहुत जागरूक है। যে মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন বাংলা में ইলেকশন কমিশন পুরো নজর রাখেগা। আরে আপনি বলেন কি তার মানে কি আমি ইলেকশন কমিশনকেও কিনে নিয়েছেন? 3 বছর ধরে তোমরা আবাস যোজনার টাকা দাও না, রাস্তাঘাটের টাকা দাও না, 100 দিনের কাজের টাকা দাও না। মনে রাখবেন আপনি কেউটে সাথেও বিশ্বাস করতে পারেন কিন্তু বিজেপি পার্টিকে জীবনে বিশ্বাস করবেন না। जहां दूसरों से उम्मीद खत्म होती है वहां से मोदी की गारंटी शुरू होती है। पश्चिम बंगाल के करोड़ों परिवारों को मुफ्त राशन मिल रहा है क्योंकि मोदी ने इसकी गारंटी दी थी। यहां बंगाल के करीब 40 लाख गरीबों को पक्का घर मिला है क्योंकि ये मोदी की गारंटी थी। কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ বাংলা বিরোধী। মহিলাদের জন্য আমরা করেছি লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা 28 লাখ করে দিয়েছে আগের মাসে। আর লক্ষ্মীর ভান্ডার যাদের 60 বছর হয়ে যাবে তারা অটোমেটিক্যালি সারা জীবন পাবে ওই টাকাটা। टीएमसी सरकार ने संदेश खाली के गुनहगारों को बचाने के लिए पूरी ताकत लगा दी। संदेश खाली के दोषियों को सजा दिलवा कर ही रहेगा। उन्हें जिंदगी जेल में ही काटनी पड़ेगी। নিউজ 18 বাংলা। আর সিএ বিরোধিতায় ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। পাল্টা সবাইকে নাগরিকত্বের গ্যারেন্টি নরেন্দ্র মোদীর, কিন্তু তার মন্ত্রী শান্তনু ঠাকুরের গলায় সিএ নিয়েই আবার আমরা ওরা। এমনকি সিএ আসলে এনআরসি থেকে বাঁচার একমাত্র উপায় বলেও মনে করেন শান্তনু। এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। যেই আপনি অ্যাপ্লাই করবেন কেতে সঙ্গে সঙ্গে আপনাকে এনআরসি করে দেবে আর আপনাকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে আসামের মতো। माँ भारती पर आस्था रखने वाले हर परिवार को नागरिकता देना ये मोदी की गारंटी है। ভোটে গরম, সিএ নিয়েও গরম। সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন। করতে দেব না, কে করতে দেব না, কারো অধিকার কেড়ে নিতে দেব না। 24 লোকসভা ভোটের আগে দেশ জুড়ে চালু হয়েছে সিএ। এর বিরোধিতায় প্রথম থেকেই সরব তৃণমূল। আপনি যখনই অ্যাপ্লাই করবেন বাংলার নাগরিক হয় না, আপনাকে দিয়ে লিখিয়ে নেওয়া হচ্ছে আপনি অনুপ্রবেশকারী। জিজ্ঞেস করুন না এটা কি এত ভালো হয়? যারা বিজেপির প্রার্থী তারা কেন করছে না? 2019 লোকসভা ভোটের আগে সিএ প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। বাংলায় যার ডিভিডেন্ডও পায় পদ্ম শিবির। 24 ভোটের মুখে সেই সিএ চালু হলেও এই অস্ত্রের সেভাবে শান দিতে দেখা যাচ্ছে না বিজেপিকে। তারা বেশি সুর চড়াচ্ছে সন্দেশখালী এবং নিয়োগ দুর্নীতি ইস্যুতে। উল্টো দিকে তৃণমূল কিন্তু সিএ নিয়ে সরব। বারবার মোদী সরকারকে নিশানা করেছেন মমতা। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার কোচবিহারের সভায় মোদীর মুখেও সিএ প্রসঙ্গ। लेकिन आज जब बीजेपी सरकार सीएए लेकर आई है तो ये अफवाहें फैला रहे हैं। माँ भारती पर आस्था रखने वाले हर परिवार को नागरिकता देना ये मोदी की गारंटी है। সিএ আসলে এনআরসি থেকে বাঁচার একমাত্র উপায় বলে মনে করেন মোদী সরকারের মন্ত্রী শান্তনু ঠাকুর। তাঁর বক্তব্যে ভবিষ্যতে এনআরসি চালুর ইঙ্গিত মিলেছে। এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কোনদিন যদি এনআরসি হয়, ধরুন বিজেপি সরকার আমাদের লোকদের কাউকে পাঠাবে না, যার জন্য সিএ করা। বিজেপি সরকার কিছু করলো না, এনআরসি 200 বছর পরে যদি এনআরসি করে এই সংবিধান অনুসারে রাষ্ট্রপতি শাসন দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে দেশ দিয়ে বার করে দেয় রোহিঙ্গার মতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বাঁচাবে? এনআরসি চালুর সম্ভাবনা শুধু নয়, সিএ এর বিরোধিতা করা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যাতে ভবিষ্যতে বিপদে পড়েন তার পক্ষেও সওয়াল করেছেন শান্তনু ঠাকুর। আপনারা সেলফ ডিক্লিয়ারেশন দেবেন
আর যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে তখন আমাদের সাথে একবার দেখা করবেন, বা আমরা আপনাদের বলে দেব লোক পাঠিয়ে পাঠিয়ে কোথা দিয়ে কি করে আপনাদের কি করতে হবে। এখন সে কথা বলবো না। টিএমসির লোকদের নিতে দেবেন না, একটা টিএমসির লোকদের আমরা নাগরিকত্ব দেব না। বড় বড় কথা না। জোড়া বিতর্কেও পিছু না হটে সিএ নিয়ে নিজের অবস্থানে অনড় কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী। যারা সিএর বিরোধিতা করছে তারা যদি নাগরিকত্ব নিতে আসে ৭১ সালের আইন অনুসারে মমতা বন্দ্যোপাধ্যায়দের যেন নাগরিকত্ব দিতে পারে বা ওর ভোটার কার্ডে যেন সেটা সম্পূর্ণ হয়। তো দল বেছেই তো এটাকে ডিনাই করেছে, সমর্থন করেনি। ওর তো সিটিজেনশিপ দরকার নেই, ও তো বলে দিয়েছে। তো কেন সিটিজেনশিপ দিতে হবে ওদের? নিউজ 18 বাংলা। আর ২৪-এ উঠে এলো ২১-এর ভোটের প্রসঙ্গ। শীতলকুচির ঘটনার কথা। কোচবিহারে মমতার নিশানায় প্রাক্তন আমলা আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রীকেও। এই দুজনেই বিজেপির প্রার্থী। কোচবিহারে নিশীথ প্রামাণিক এবং বীরভূমে দেবাশিস ধর। আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি। আমাদের দলেও ছিল আপদ, আর বিজেপির আজ হয়েছে সম্পদ। শীতলকুচিতে গুলি চালিয়ে এত মানুষ মেরেও হাতের রক্ত মোছেনি, এখন গিয়ে দাঁড়িয়েছে বীরভূমে। বৃহস্পতিবার কোচবিহারের মাথাভাঙায় তৃণমূলের সভা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় প্রাক্তন আমলা দেবাশিস ধর, কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপার, যাকে এবারে বীরভূমে প্রার্থী করেছে বিজেপি। শীতলকুচিতে ইলেকশনের সময় লাইনে দাঁড়ানো ৫ জনকে গুলি করে মেরেছিল। তার মধ্যে ৪ জন সংখ্যালঘু সম্প্রদায়ের, আর একজন রাজবংশী ভাই ছিল। আমি ইলেকশন চলাকালীন এসেছিলাম ছুটে, আর যে লোকটির ইনস্ট্রাকশনে হয়েছিল তাকে আমরা, তার বিরুদ্ধে সরকারের দুটো ডিপি চলছে, ভিজিলেন্স ক্লিয়ার হয়নি, কিন্তু ভারতবর্ষের সরকার তাকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। কোনো আইন কানুন কিচ্ছু মানে না, তিনি আবার বীরভূমে গিয়ে দাঁড়িয়েছেন। ২১-এর ভোটে উত্তাল হয় শীতলকুচি, চলে গুলি, হয় মৃত্যু। ২১-এর এই ঘটনার কথাই উঠে এলো ২৪-এর ভোট প্রচারে। শীতলকুচিতে গুলি চালিয়ে এত মানুষ মেরেও হাতের রক্ত মোছেনি, এখন গিয়ে দাঁড়িয়েছে বীরভূমে। কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। কোচবিহারের সভা থেকে তার বিরুদ্ধেও এদিন সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের একজন বাবু, যার বিরুদ্ধে হাজার হাজার কেস, আমি একটু বলবো তোমার বিরুদ্ধে কি কি কেস আছে? আমার কাছে সব নথিবদ্ধ করা আছে। তুমি আজকে নাকি স্বরাষ্ট্র হোম মিনিস্টার। লজ্জা লজ্জা লজ্জা! গণতন্ত্র কলঙ্কিত হয়েছে। কেন আপনাদের এখানে আর রাজবংশী লোক ছিল না? একসময় তৃণমূলের যুব নেতা ছিলেন নিশীথ প্রামাণিক। ২০১৯ সালে বিজেপিতে যোগ দেন এবং কোচবিহারের সাংসদ হন। এবারও তাঁকে কোচবিহারের প্রার্থী করেছে পদ্ম শিবির। কোচবিহারের সভায় এ নিয়ে কটাক্ষ তৃণমূল নেত্রীর। আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি। আমাদের দলেও ছিল আপদ, আর বিজেপির আজ হয়েছে সম্পদ। শুধু গুন্ডামি করে বেড়ায়, ৪-৫ গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। কদিন আগে উদয়ন গুহকেও অ্যাটাক করেছিল। নিউজ 18 বাংলা। আর রাজবংশী যুবক কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, মমতার মন্তব্যে ঘুরিয়ে কটাক্ষ নিশীথ প্রামাণিকের। আসলে হিংসা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হিংসা হয় যে কুচবিহারের মতন জায়গা থেকে একটা রাজবংশী ছেলে সে গিয়ে দিল্লিতে সেখানে সর্বভারতীয় রাজনীতির সঙ্গে যেমন যুক্ত রয়েছে, সেরকম একইভাবে মোদিজির যে সরকারের উন্নয়নের প্রকল্প সেগুলোকে আগে বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। শীতলকুচির ঘটনায় তিনি দোষী নন দাবি করলেন বীরভূমের বিজেপি প্রার্থী। শীতলকুচিতে দেখুন এখনো অনেক কিছু উন্মোচিত হয়নি। আমার হাতে রক্ত লাগার ব্যাপারটা আরো ভালো করে দেখুন, সিআইডি তো তদন্ত করেছে। আমার হাতে যদি রক্ত লেগে থাকতো, না আমি ওখানে ছিলাম, না আমি গুলি চালাবার অর্ডার দিয়েছিলাম, না আমি, এবং রাজ্য পুলিশ ওর সাথে জড়িত ছিল। আর ২ নম্বর কথা, সিআইডি তদন্ত করেছিল। আমি যদি কোনোভাবে আমার 0.001%ও ইনভলভমেন্ট পেত, আজকে আমি অ্যাটলিস্ট এখানে বসে থাকতাম। আর এই ঘটনার অনেক কিছু রয়েছে, অলরেডি হাইকোর্টে এখন হিয়ারিং চলছে। যেদিন সিবিআই ইনকোয়ারি হবে, যার প্ররোচনায় হয়েছিল, কি এফআইআর আছে আমাদের রাজ্যের সর্বোচ্চ মাথার এগেনস্ট এই কেসে, কিন্তু সেই জায়গায় সেই রহস্য সেদিন উন্মোচিত হবে, কার প্ররোচনায় এই ঘটনাটি ঘটেছে। বুধবার সরব মমতা বন্দ্যোপাধ্যায়।
পরদিনই মালবাজারে খুলে গেল শাইলি চা বাগান। কাজ ফিরে পেলেন প্রায় ১,৫০০ শ্রমিক। এখন বকেয়া বেতন পাওয়ার অপেক্ষা। আগে বাংলার লোককে টি বোর্ডে রাখা হতো, এখন আমাদের কাউকে রাখা হয় না। বুধবার সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। পরদিনই খুলল মালবাজারের শাইলি চা বাগান। স্বস্তিতে কর্মীরা। आज बगान खुला और इसमें तो हम लोग खुशी होना चाहिए, क्योंकि हम लोग बगान से ताल्लुक़ रखते हैं, इसी से हमारा रोजगार चलता है। खुशी का ही माहौल है। জলপাইগুড়ি মালবাজারের শাইলি চা বাগান কর্মী প্রায় ১,৫০০। গত ফেব্রুয়ারি মাসের শুরুতেই তারা আন্দোলনে নামেন। অভিযোগ কাজ করলেও টাকা মিলছিল না, বেশ কয়েক মাসের মাইনে বাকি। মালিক পক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন কর্মীরা। আন্দোলনের মাঝে গত ৫ই ফেব্রুয়ারি কারখানা গেটে তালা ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। সেই খবর দেখায় নিউজ ১৮ বাংলা। চা বাগান খুলতে কখনো দ্বিপাক্ষিক বৈঠক, কখনো ত্রিপাক্ষিক বৈঠক, তাতেও জট কাটেনি। প্রায় ২ মাস চা বাগান বন্ধ। শেষমেশ খুলল ৪ এপ্রিল, বৃহস্পতিবার। চা বাগানের জন্য যা উদ্যোগ নিয়েছে, এটা চা বাগানের ইতিহাসে প্রথম মুখ্যমন্ত্রী। যে চা বাগান খোলার ব্যাপার তো আছে নিশ্চয়। চা বাগান আপনারা দেখছেন, যেখানে দেশের প্রধানমন্ত্রী বীরপাড়াতে এসে সে ঘোষণা করেছিল যে বন্ধ চা বাগানকে আমি অধিগ্রহণ করব, কিন্তু একটাও বাগানকে অধিগ্রহণ করে না, একটাও বাগান খুলতে পারেনি। সুতরাং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আজকে অনেক চা বাগান বন্ধ, যে বাগানটাকে অনেক খোলা হয়ে গেছে। আর সুতরাং আরও কয়টা বাগান আছে নিশ্চয়ই এটা খোলার নিয়ে আলোচনা চলছে। যে এই যে বাগানটা বন্ধ হয়ে যায়, যেখানে গরিব মানুষরা বসবাস করে, সেটাকে রাজনীতি করে এই কারো বিভ্রান্ত করা ভালো না। তাই জন্য আমি এতটুকু বলতে চাবো যে এটা সত্যি কথা না, যে এইখানে আমাদের মুখ্যমন্ত্রী এসে হস্তক্ষেপ করে এই বাগানটা খুলেছে। আমরা সবাই মিলে খুলেছি, আর আশা করি আর ভালো করে শাইলির লোকরা থাকুক। চা বাগান খুলেছে, এবার বকেয়া বেতন পাওয়ার অপেক্ষায় কর্মীরা। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরীর রিপোর্ট, নিউজ 18 বাংলা।